হয়ে গেল। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি আগামী 2-2.5 মাস ধরে নির্বাচন চলবে, আর এখানে তো দ্বিতীয় দফায় ভোট 26 তারিখ। আপনি 26 তারিখের আগে দক্ষিণ দিনাজপুরে নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই আসবেন। আমি আশা করব আপনি শ্বেতপত্রটা নিয়ে আসবেন যে আপনি বাড়ির জন্য 2021-এ বাংলায় হারার পর পয়সা বাংলার মানুষের জন্য আপনি রিলিজ করেছেন, শ্বেতপত্র প্রকাশ করতে হবে। ইলেকশন বন্ড মানে একটা তোলা আদায়ের যন্ত্র। ইলেকশন বন্ডের নাম ইলেকশন বন্ডকে হাতিয়ার করে আজকে ভারতবর্ষে যারা ক্ষমতায় আছে তারা তাদের ইডি, সিবিআই আর ইনকাম ট্যাক্সকে কাজে লাগিয়ে ভয় ভীতি দেখিয়ে তোলা তুলেছে। ইলেকশন বন্ড মানে কি? তোলাবাজির একটা অস্ত্র। একইভাবে তৃণমূল, তারা রাজ্যের পার্টি কিন্তু ভারতবর্ষে তারা দ্বিতীয়। দিদি সব বিষয়ে এগিয়ে আছে না অন্য রাজ্যের থেকে? এটাতেও এগিয়ে আছে অন্য রাজ্যের থেকে। দুর্নীতিতে, চুরিতে, ধান্দাবাজিতে অন্য রাজ্যের থেকে এগিয়ে আছে। সেখানে দিদি 2 নম্বর স্থান করে নিয়েছে। এখনও মোদিকে টপকাতে পারেনি, কারণ মোদি ওর থেকে আরও এগিয়ে আছে। প্রায় 8,000 কোটি টাকার উপরে মোদি আছে। 100 দিনের কাজে টাকা দেয়। এই 100 দিনের কাজে যদি চোর ধরা যায়, কি বলে না, ঠক বাঁচতে কাম বুঝা, তৃণমূলের পুরো চিন্তা সব জেলে ঢুকে যাবে, জেলে ঢুকে যাবে, কেউ বাইরে থাকবে না। বংশে বাকি দিবার তৃণমূলের কেউ থাকবে না। আমরা কিন্তু ছেড়ে দেব না। 2024 লোকসভার পরে, রেজাল্টের পরে আমরা শুরু করবো তৃণমূলের ঠিক না। উনি একজন বিধানসভা সদস্য, একজন জনপ্রতিনিধি। তার মুখের এত নিকৃষ্ট হীনরসির ভাষাতেই প্রকাশ পায় ওনাদের শিক্ষা দীক্ষা, যোগ্যতা এবং কতটা ওনারা রুচিহীন, পারিবারিক কালচার কতটা। এই হিংস্রতা, এই ধর্মীয় উস্কানিমূলকতা, এই তৃণমূলকে মেরে দেবো, কেটে দেবো, মানে মানুষ ওনাদেরকে জেতাবে তৃণমূলকে মারা কাটার জন্য। ওরা কোনো উন্নয়ন ওনারা করবেন না। তার ফলে উন্নয়ন বিধায়ক সংসদ করেননি। এখন ভোট চলে এসছে, পায়ের তলে জমি হারিয়ে গেছে, মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যেখানে দেখছি বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী যাচ্ছেন বা ওনার হয়ে যারা ভোট প্রচারে যাচ্ছেন, ওনার এমএলএ বলুন, ওনাদের যা যা নেতৃত্ব বলুন, 5টা লোকও দেখা যাচ্ছে না। আমাদের হচ্ছে সর্বভারতীয় দল। এবার সমস্যা হচ্ছে কি বলুন তো, মৌমাছি মাঝে মাঝে নিজেদের পাখি মনে করে, তারা তো মুশকিল। তৃণমূল কংগ্রেস একটা রিজিওনাল দল, একজনই নেত্রী, সঙ্গে হাফখানা একজন নেতা আছে। তো তারা ঘরে বসে পারিবারিক পার্টি, পরিবারের লোকেদের সাথে আলোচনা করে নেয় তাকে আগে প্রার্থী করবে, হয়ে যাবে। আমাদের তো তা না। আমাদের রাজ্য থেকে নাম যাবে, কেন্দ্রের টিম আছে তারা বসবে, এবং সব শেষে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটা বৈঠক হয়, যেখানে আপনারা জানেন পার্লামেন্টারি বোর্ড বসে। তো আজকে সব এই সমস্ত কিছু এই প্রসিডিওরের মাধ্যমে আমরা এই এমার্জেন্সি হোক বা যেই হোক, আমরা থ্রু এই প্রসিডিওর আমরা কাজ করি, তার বাইরে কাজ করি না। পশ্চিমবাংলায় বেআইনি বিল্ডিং ডেভেলপমেন্ট তো খুব হচ্ছে, তাতে কাউন্সিলর, এমএলএ, এমপি সবাই টাকা খাচ্ছে, লোকাল লিডাররা খাচ্ছে। এখানে নির্মাণ ব্রিজ ভেঙে পড়ে, ফ্লাইওভার ভেঙে পড়ে, এখন বিল্ডিং ভেঙে পড়ছে। বিল্ডিং যদি রং করে হাতে দিয়ে দিত, তারপর মানুষ ওতে থাকতো, তারপর যদি ভাঙতো, তাহলে কি অবস্থা হতো। এই যে দুর্নীতি হচ্ছে, যেখানে অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে লোকাল লিডারদেরকে, কাউন্সিলরদেরকে, ফলে কোনো মতে ইট বালি দিয়ে দাঁড় করে দিচ্ছে বাড়ি। যে কিনছে তার পুরো জীবনটাও কাটাতে পারবে না, মাঝখানে ভেঙে পড়বে। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এর ব্যাপক দুর্নীতি তার কারণ। সেজন্য সরকারকে সতর্ক হতে হবে, এগুলো ইনকোয়ারি হওয়ার দরকার আছে। এই তো গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার, সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়। তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। আজকে ভাঙছে, 30 বছর পর আরও প্রচুর বাড়ি ভাঙবে। এখন একটা দুটো করে ভাঙছে। আপনি উত্তর কলকাতা যান, দক্ষিণ কলকাতা যান, চেতলাতে যান, কোথায় যাবেন? কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলররা টাকা নেয়নি? প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয়। এক একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর তো পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে। জায়গাটাই অবৈধ, সরকারি জায়গা। এই তো কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের।